তো আজকে হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারটা ধরতেছি আমি। 11 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ফালায় দেওয়া যাবে না মোটামুটি। এই চ্যাপ্টারটা আমি বলতে পারি 70 থেকে 75%, আবার কোনো কোনো বছর 65 থেকে 70% পর্যন্ত ইম্পর্টেন্ট থাকে। হ্যাঁ, তবে একদম ফালায় দেওয়ার না, 70% কিন্তু কম না। ঠিক আছে, 65%, 70% এটা কিন্তু কম না, মোটামুটি একদম একটা বলতে গেলে ভালোই একটা লেভেলের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। ওকে, সো এই চ্যাপ্টারটা আজকে আমরা করব। এই চ্যাপ্টারের নামটা কি? নন প্রফিটেবল অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস। নন প্রফিটেবল অর্গানাইজেশন মানে কি? অমুনাফাভোগী প্রতিষ্ঠান। ওকে, সো এখান থেকে আমরা যদি একটু আলোচনা করি অমুনাফাভোগী প্রতিষ্ঠান আসলে কি। হ্যাঁ, অমুনাফাভোগী প্রতিষ্ঠানটা কি? ওকে, যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন তথা পণ্য ক্রয় বিক্রয়, আমদানি রপ্তানি ও উৎপাদন ও বন্টন ইত্যাদির মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, জনকল্যাণ আমোদ প্রমোদ, সদস্যদের কল্যাণ ও সামগ্রিকভাবে সমাজ সেবার উদ্দেশ্য প্রতিষ্ঠা। আচ্ছা, এই জায়গায় আমি একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এখানে না হবে। হ্যাঁ, হয় না, প্রতিষ্ঠিত হয় না মানে অমুনাফাভোগী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে বলে যে প্রতিষ্ঠান, যেরকম আমরা যদি আজকে একটা ব্যবসা দিই, আমাদের ব্যবসার টার্গেটটা কি থাকবে? আমি যেটারই বিজনেস দিই, আমি যদি আজকে 5 টাকা খরচ করি, সেখান থেকে আমার অন্তত পক্ষে 10 টাকা আনার টার্গেট থাকবে। যে আমি 5 টাকা ইনভেস্ট করলাম, এই 5 টাকা থেকে আমি কিভাবে 10 টাকা বানাইতে পারি। আমার বিজনেসের মূল মন্ত্রই থাকবে এইটা। ঠিক আছে, সো আমি কিন্তু মুনাফাভোগী প্রতিষ্ঠান, আমার যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান। তাহলে ভোগী প্রতিষ্ঠান কোনটা? ক্রয় বিক্রয় করে, আমদানি রপ্তানি করে, উৎপাদন বন্টন করে ইত্যাদির মাধ্যমে তারা মুনাফা অর্জনের উদ্দেশ্য করে না। তারা প্রতিষ্ঠানটা তৈরিই করে, মানে এই চিন্তাগুলো তারা মাথায় রেখে প্রতিষ্ঠান তৈরি করে না। তারা প্রতিষ্ঠানটা তৈরি করে জনকল্যাণ, মানুষের কল্যাণ করবে সেই কারণে, আমোদ প্রমোদ মানে মানুষের মধ্যে আনন্দ উৎসব হবে সেই কারণে, সদস্যদের কল্যাণ ও সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সমাজ সেবার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়, তাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলে। মানে এক কথায় আমি যদি সহজে বলতে চাই, জনকল্যাণের জন্য বা সমাজের মানুষকে নিয়ে কাজ করার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় তাকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলা হয়। ওকে, এরপরে যদি আমরা পরবর্তীতে যাই, সদস্যদের কল্যাণ সাধন, অমুনাফাভোগী প্রতিষ্ঠান পরিচালনা, সমাজ কল্যাণ কি বললাম? সদস্যদের কল্যাণ সাধন, অমুনাফাভোগী প্রতিষ্ঠান পরিচালনা, সমাজ কল্যাণ ও জনহিতকর কাজের জন্য এর আয়ের অধিকাংশ ব্যয় হয়ে থাকে। মানে আমাদের অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেটা আছে সেটার বেশিরভাগ টাকা, হ্যাঁ মানে আয়ের বেশিরভাগ অংশ অমুনাফাভোগী প্রতিষ্ঠান, মনে করেন কোনো জায়গা থেকে ওরা 5 টাকা আয় করছে, এই 5 টাকার 4 টাকাই ওরা খরচ করে দেয় কোথায়? সমাজ কল্যাণে, মানুষের কাজে। ঠিক আছে, বা সদস্যদের কাজে বিয়োগ করে দেয়, 5 টাকাই খরচ করে ফেলে, 4 টাকা, 5 টাকার মধ্যে 4 টাকাই খরচ করে ফেলে। আচ্ছা, এটা জাস্ট আমরা পড়লাম যে আসলে আমাদের এই চ্যাপ্টারটাতে কি নিয়ে কথা বলছে, জাস্ট আমরা এটা একটু বললাম যে আসলে কি নিয়ে কথা বলছে। নন প্রফিটেবল অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। ওকে, সো এরপরে আমরা যদি যাই, এই এই ব্যয়গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এই যে এখন আমরা আসছি আমাদের কাজে, আমাদের মেইন কাজে। ঠিক আছে, এই ব্যয়গুলোকে ভাগে ভাগ করা হয়ে থাকে। ভাগটা কি কি দেখেন। হ্যাঁ, ভাগটা কি কি? মূলধন জাতীয় ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মূলধন জাতীয় ব্যয় আমরা 9, 10-এ, ইন্টারে, অনার্সে উঠেও আমরা এগুলো জানি, আমরা অনেক সবাই চিনি। মূলধন জাতীয় ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং মুনাফা জাতীয় ব্যয়। দেখেন আয় কিন্তু লিখি নাই, জাস্ট ব্যয় লিখছি, রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা, আয় ব্যয়
বা প্রাপ্তি প্রদান, এখানে যদিও একটু দাগ ছিল। আচ্ছা, আয় ব্যয় বা প্রাপ্তি প্রদান হিসাবে নমুনা ছক। তো এখানে অ্যাকচুয়ালি আমি এই জায়গায় যদিও শুধুমাত্র ব্যয়টাকে উল্লেখ করছি, বাট শুধু কিন্তু ব্যয় ব্যয় হয় না, এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম কথাটা, এবং রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম এরকম আর কি বিষয়টা। ওকে, আচ্ছা, মেন ছকটা হচ্ছে এটা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, বিশাল বড় একটা ছক, এই যে এখানে শেষ। ঠিক আছে, সো এইবার আচ্ছা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, এইটার ছকটা যদি আমরা একটু পড়ি, দেখেন এই পাশে আমি কি লিখছি, এই পাশে লিখছি এক্সপেন্ডিচার, আর এই পাশে লিখছি কি ইনকাম। মানে আমরা এই সাইডটাতে, এই ডেবিট সাইড যদি বলি, অ্যাকচুয়ালি ডেবিট ক্রেডিট নাই এখানে, আপনি চাইলে এই পাশে ইনকাম দিতে পারেন, আবার এই পাশে এক্সপেন্ডিচার দিতে পারেন। ঠিক আছে, তো এই এই অঙ্কের বেলায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো ইনকাম, ডেবিট, ক্রেডিট এই এই বিষয়টা নেই। ওকে, আচ্ছা, কি কি আছে এখানে দেখেন, আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে মানে এই এক্সপেন্ডিচারের ঘরে কি কি আছে, স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, প্রিন্টিং অ্যান্ড সাপ্লাইস এক্সপেন্স, নিউজপেপার অ্যান্ড জার্নাল এক্সপেন্স, postage and telegram expense, repairs and renewals expense, cost of board and staff expense, electricity and water expense, election expense, house tax expense, repairs, cleaning and washing expense. Okay, hire of halls expense, আমি একটা হল ভাড়া করতে গিয়ে আমার আবার খরচ হয়েছে, ঠিক আছে, সেইটা হায়ার অফ হলস এক্সপেন্স। ওকে, এরপরে বলতেছে ওয়েজেস অ্যান্ড এম্পায়ার ফিস এক্সপেন্স, কমিশন এক্সপেন্স, ব্যান্ড অ্যান্ড আদার এন্টারটেইনমেন্টস এক্সপেন্স, অ্যানুয়াল ডিনার এক্সপেন্স, রিপেয়ার্স টু প্যাভিলিয়ন এক্সপেন্স, আউটগোয়িংস রিগার্ডিং প্রপার্টি এক্সপেন্স, তারপর হচ্ছে হনোরারিয়াম টু সেক্রেটারিস। ঠিক আছে, মানে আমাদের যে কি বলে সেক্রেটারি যারা থাকে, আমাদের সহকর্মী যারা থাকে, হ্যাঁ, তাদের যখন আমরা কোনো কিছু মানে তাদের সম্মান জানাতে গিয়ে আমরা যেটা দেই তাদেরকে, যখন আমরা কোনো পেমেন্ট করি, যে তুমি আমার হয়ে এই কাজটা করছো বা তুমি আমার হয়ে এই কষ্টটা করছো, তো এইটার জন্য আমি তোমাকে এই ফিটা দিলাম, আমি খুশি হয়ে তোমাকে এইটা দিলাম, হ্যাঁ, এরকম বিষয়টা আর কি। নর্মালি আমরা এরকম করি, কিন্তু আমরা কোনো ফ্রেন্ডদের দিয়ে অনেক সময় আমাদের কিছু নোট তৈরি করে নেই, বা কোনো ফ্রেন্ডের কাছ থেকে নোট করা থাকে সেটা আমরা নেই, নিয়ে তাদেরকে কি করি, আয় তোকে একটা পিৎজা খাওয়াই দিই, তোকে একটা বার্গার খাওয়াই দিই, তোকে একটু 10 টাকা ঝালমুড়ি খাওয়াই দিই, ঠিক আছে, খুশি হয়ে দিই। ঠিক সেই রকম আমাদের সেক্রেটারিকে যখন আমরা অনারিয়াম, মানে হচ্ছে আমরা সম্মান, কি বলে এটাকে, সম্মানী দেই, হ্যাঁ, সেইটাকে বলে হচ্ছে, সেটা এক ধরনের এক্সপেন্স। তো এটাকে আমরা নিব। এরপর হচ্ছে ড্রামা এক্সপেন্স, টেনিস অ্যান্ড ক্রিকেট অ্যান্ড বিলবোর্ড এক্সপেন্স, আপকিপ অফ গ্রাউন্ড এক্সপেন্স, অনেক ধরনের এক্সপেন্স, আমরা শুধু এক্সপেন্স পাচ্ছি। আচ্ছা, আর কি কি আছে দেখেন, গ্রাউন্ড রেন্ট এক্সপেন্স, ডোনেশন টু পলিটিক্যাল পার্টিস, কে পলিটিক্যাল পার্টিকে ডোনেশন করবো, এটা কিন্তু একটু ভিন্ন রকম, তাই না? সো এটাকে আমরা একটু মার্ক করে রাখি, একটু ভিন্ন রকম, ডোনেশন টু পলিটিক্যাল পার্টিস। ওকে, তারপরে রিভেট, রিভেট মানে করের উপর কর, রিভেট এটা অনেকেই আমরা চিনি। তো রিভেট এটা একটা। ওকে, চ্যারিটি এক্সপেন্স, বার এক্সপেন্স, গার্ডেনিং এক্সপেন্স, কনজিউমেবল স্টোরস ইউজড। আচ্ছা, কনজিউমেবল স্টোরস ইউজড, কনজিউমেবল জিনিসটা কি, ভোগ্য পণ্য, ভোগ্য পণ্যর ব্যবহার, ব্যবহারের গুদামঘর, হ্যাঁ, মানে হচ্ছে আমরা যখন যেরকম আমি ধরেন কি বলতে পারি, আমি কিছুর একটা বিজনেস করে একটা খাবারের নাম দিই, কি খাবার দেওয়া যায়, ধরেন রুটি জাতীয় কিছু আমি কি করি, তৈরি করে বিক্রি করি। আচ্ছা, তো এই রুটিগুলো আমার কাছে 10টা রুটি আছে, 10টা রুটি আছে, হ্যাঁ, এখনো 10টা রুটি আছে।
এটা ভোগ্যপণ্য। তার মানে শুধু কি খাবারের জিনিসই ভোগ্যপণ্যের মধ্যে যাবেন? মোটেও না। যেরকম ধরেন আমার কাছে জামা আছে, জামা কি আমরা ভোগ করি না? এই যে আমি পরতেছি, ইউজ করতেছি, পরে সাজুগুজু করে কত কিছু করতেছি, হ্যাঁ, তাহলে জামা এটাও তো আমি ভোগ করতেছি, হয়তো বা মুখ দিয়ে খাচ্ছি না, ঠিক আছে, বাট আমি কিন্তু এটার সুবিধাটা কি করতেছি? ভোগ করতেছি। এটাকেও একটা ভোগ্যপণ্য বলা যায়। তো আমার কাছে 10টা ভোগ্যপণ্য আছে, ঠিক আছে, সেটা যে ধরনের পণ্যই হোক, 10টা ভোগ্যপণ্য আছে। এইবার এই 10টার পণ্য থেকে আমি 5টা কি করছি? ব্যবহার করছি। এইটাকেই বলে যে ভোগ্য পণ্যের ব্যবহার, ইউজড। ওকে, আচ্ছা। ইন্টারেস্ট অন লোন, লোনের উপর যদি কোনো সুদ দেয়, এটা তো একটা এক্সপেন্স, আমরা আগে থেকেই জানি। ডায়েট অ্যান্ড মেডিসিন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন অ্যাসেটস, সম্পদের উপর কোনো অবচয় থাকলে সেটার যে খরচটা হয় সেটাকে আমরা এখানে বসাবো। দেখছেন, এক্সপেন্ডিচার বলতে আমরা সহজ ভাষায় কি বলতে পারি? কি? সব এক্সপেন্স গুলো, যত রকমের এক্সপেন্স আছে, ঠিক আছে, সব আমরা নিব। আচ্ছা, ইনকাম, এই ইনকামটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, হ্যাঁ। এন্ট্রান্স ফিস মানে কি? প্রবেশ ফি। তার মানে যেরকম আমরা জাদুঘরে যাচ্ছি, আজকে আমরা কাজিনরা মিলে প্ল্যান করলাম যে আমরা জাদুঘরে যাব, তাহলে জাদুঘরে কি আমাদের এমনিতেই ঢুকতে দিবে? না। জাদুঘরে প্রবেশের জন্য কিন্তু আমাদের কি করতে হয়? একটা টিকিট কাটতে হয়, ঠিক আছে। তাহলে জাদুঘরে যে আমি যাব সেটার জন্য আমাকে একটা টিকিট কাটতে হবে, সেটাকেই বলে বলে এন্ট্রান্স ফিস। ওকে। সাবস্ক্রিপশন ইনকাম, সাবস্ক্রিপশন ইনকাম এটাকে আমরা সবাই চিনি। দেখবেন যে বর্তমানে মানুষ বেশিরভাগই কিন্তু অনলাইনে যারা কাজ করতেছে তাদের ইনকামের মেন সোর্সটা থাকে কি? সাবস্ক্রিপশন। একটা সাবস্ক্রাইব মানে তার 1 টাকা ইনকাম, এরকম বিষয়টা, হ্যাঁ। তো যে কোনো কিছু, এই যে আমরা নেটফ্লিক্সে মুভি দেখি, আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে গিয়ে যে আমরা মুভিগুলো দেখি বা সিরিজ দেখি, ড্রামা দেখি, এই যে বিভিন্ন জিনিস আমরা দেখতেছি, আমাদের কিন্তু ওইখান থেকে কি করা লাগে? ওগুলোকে কিনে নেওয়া লাগে, এটাকে বলে সাবস্ক্রিপশন ইনকাম। সো এই যে আমরা ওদের কাছ থেকে কিনে নিচ্ছি, তাহলে নেটফ্লিক্স ওর এখানে ইনকামটা কোথায়? এই যে কিনে নিলাম, এইটা দিয়ে ওই ইনকাম করলো, ঠিক আছে, সাবস্ক্রিপশন ইনকাম। বিষয়টা কি হলো? নেটফ্লিক্সে আমরা বিনোদন নিতে গেলাম, সো ও আমাদেরকে বিনোদন দিচ্ছে, তার বিনিময়ে আমরা ওকে কি করছি? কিছু টাকা দিচ্ছি, এই যে ইনকাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, টিউশন ফিস ইনকাম। এটা সবাই আমরা টিউশনির মানুষজন, আমরা সবাই জানি যে টিউশনি থেকে কিভাবে ইনকাম হয়। আচ্ছা, ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, অ্যাডমিশন অ্যান্ড ট্রান্সফার ফিস ইনকাম। ভর্তি হওয়ার সময় আমরা একটা বাড়তি খরচ দেই, হ্যাঁ, একটা ইনকাম হচ্ছে সরকারের। ট্রান্সফার ফিস ইনকাম, আমরা ট্রান্সফার যখন হই, যেরকম আমি একটা কলেজে ভর্তি হয়েছি, এই কলেজে আমি পড়বো না, আমার ভালো লাগছে না, তো আমি আর একটা কলেজে যাব, তখন এমনি এমনি আমি চলে যেতে পারবো না, আমাকে ট্রান্সফারের অনুমতি নিতে হবে, দেন ট্রান্সফার হতে হবে এবং কিছু ফি আমাদের দিতে হবে, হ্যাঁ। সো এটাই। আচ্ছা, তারপরে বিল আর্ড টেকিংস, বিল, এটা অ্যাকচুয়ালি বিলিয়ার্ড না, এটা হবে বিল বোর্ড মনে হয় সম্ভবত। উম বিলবোর্ড, হ্যাঁ, বিলবোর্ডই হবে। আচ্ছা, আমি এটা ঠিক করে দেখি বলবো আপনাদের। তো বিলবোর্ড টেকিং মানে হচ্ছে আমি বড় কোনো বোর্ড বা ওই যে বিল্ডিং এর মধ্যে থাকে না যে কি বলে, আমার একটা জায়গা আছে বড়, সেখানে আমি আপনার একটা বিজ্ঞাপন লাগাইতে দিলাম, ঠিক আছে, এইটা আমি করলাম, আপনি আমাকে কি দিলেন? তার বিনিময়ে টাকা দিলেন, এটা বিলবোর্ড টেকিংস। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে প্রফিট ফ্রম বার, ওকে, ইনকাম ফ্রম প্রসিডস অফ লেকচার, লেকচার দেওয়ার মাধ্যমে অনেক সময় ইনকাম হয়ে থাকে। লকার্স রেন্ট ইনকাম, লকার ভাড়া দেয়, লকার ভাড়া দেয়, এই হিসেবে অনেক সময় ইনকাম হয়। কিছু কিছু ব্যাংক দেখবেন ওরা, ওদের কাজই থাকে হচ্ছে আমাদের জনসাধারণের সম্পদগুলা, যেরকম স্বর্ণ, গহনা, এগুলোকে ওরা কি করে? ওদের লকারে রাখার সুযোগ দেয়। তো এটার বিনিময়ে ওদের লাভটা কি? ওদের লাভ হচ্ছে আমরা ওদেরকে কিছু টাকা দেই, প্রতি মাসে মাসে বা বছরে বছরে একটা চার্জ দিই, হ্যাঁ, এটাই ওদের লাভ। তো এটাই বলছে লকার্স রেন্ট ইনকাম, ওদের লকারটা আমাদেরকে ভাড়া হিসেবে দিল এবং এইটার মাধ্যমে ওরা কি করছে? ইনকাম করে নিচ্ছে। ওকে। গ্রাজিং রেট, রেন্ট
ইনকাম। গ্যারেজিং মানে হচ্ছে গ্যারেজ, আমরা সবাই জানি। সো গ্যারেজ ভাড়া দিলাম, সেটা থেকে আয় হচ্ছে। ওকে। কার্ড রুম রিসিপ্ট। আচ্ছা, কার্ড রুম এটা অ্যাকচুয়ালি কিভাবে বোঝানো যায় যে আমি হোটেলগুলো হয় না, রুম ভাড়া দেয়, এবং আবার এরকম কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় খেলাধুলা করে, হ্যাঁ, এক একটা নির্দিষ্ট রুম থাকে যে এখানে আমরা খেলবো, বা এখানে সবাই মিলে টিভি দেখবো, এরকম। এখনকার যুগে কিন্তু এরকম অনেক সিস্টেম হয়েছে, হ্যাঁ। সো এই এই যে রুমটা ব্যবহার করার জন্য ভাড়া হিসেবে দিল, অনেকে মিটিং করার জন্য কিন্তু এরকম রুমগুলা সিলেক্ট করে। সো এই যে রুমগুলো দিচ্ছে, কেন দিচ্ছে? ব্যবহার করার জন্য। এটা এদের ইনকাম আছে এখানে। ওদের কাছ থেকে এই রুমটা আমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার জন্য নেই, এবং ওরা এখান থেকে আমাদের কি করে, এটার বিনিময়ে একটা টাকা ওরা নেয়। সো কার্ড রুম রিসিপ্ট। ওকে। জার্নি রিসিপ্ট মানে ভ্রমণের মাধ্যমে আয় হয়ে থাকে, হ্যাঁ। এবার ভাইবেন না যে ওরা ভ্রমণ করতে চলে যায়, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যেরকম আমরা, মানে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে আমরা বললাম যে আমরা কক্সবাজার যাব, হ্যাঁ। তো বর্তমানে কিন্তু কক্সবাজারের অনেক রকমের, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার অনেক প্যাকেজ আমরা দেখতে পাই, যে আপনার খাওয়া থেকে শুরু করে ওইখানে যাওয়া, ওইখানে 3 দিন 2 রাত থাকা, এরপরে হচ্ছে দুপুরে খাওয়া, সকাল থেকে রাতের খাওয়া দাওয়া, কোথায় কোথায় ঘুরতে যাবেন, হোটেল ভাড়া, মানে একদম ইন টোটাল সবকিছু মিলিয়ে একটা কি করে, যে আপনারা যদি ভ্রমণ করতে যান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, এরকম একটা প্যাকেজ তৈরি করে। তো এইটার কথা বলতেছে যে আমরা ভ্রমণ করব, তার বিনিময়ে ওরা আমাদেরকে হেল্প করবে। কক্সবাজার কি সচরাচর আমরা সবাই চিনি, যারা ঢাকা থাকে তারা কিন্তু চেনেই না, এক কথা একদম চেনেই না, কিছু চেনে না। তো ওইখানে গেলে তো আমাদেরকে গাইড করার জন্য একজন লোক লাগবে, তাই না? তো ওরা আমাদেরকে গাইড করে, এবং তার বিনিময়ে আমরা ওদেরকে কি করি, টাকা দিই। ঠিক আছে। এটাই ওরা বলতেছে জার্নি রিসিভস। ওকে। হল রেন্ট ইনকাম, হল ভাড়া দিয়ে ইনকাম হয়। সেশন টিকেটস, মৌসুম ভিত্তিক কিছু টিকিট থাকে, সেগুলো বিক্রি করে দেয়। সেল অফ টিকেটস, আচ্ছা, টিকিট বিক্রি করে দেয়, এটা তো বললামই। আচ্ছা, এরপরে টেলিফোন রিসিভস ইনকাম, টেলিফোন বিল। হুম। পাবলিক ম্যাচেস ইনকাম। আচ্ছা, পাবলিক ম্যাচেস মানে আবার এটা ভাইবেন না যে পাবলিকের মধ্যে আগুন ধরায় দিছি তার ইনকাম, বিষয়টা এটা না। এখানে বোঝাচ্ছে পাবলিক ম্যাচেস মানে হচ্ছে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় কিন্তু এক একটা সংস্থা থেকে, অনেক ধরনের খেলাধুলা, ক্রিকেট খেলার একটা আয়োজন করা হয়, ফুটবল খেলার, এরকম বিভিন্ন আয়োজন করা হয়। সেটা বলতেছে যে পাবলিকদেরকে নিয়ে, জনসাধারণ মানুষদেরকে নিয়ে, মানে শুধুমাত্র তাদের একটা বিনোদন দেওয়ার জন্য যখন একটা খেলাধুলার আয়োজন করা হয়, এখানে লাভটা কি? এইখান থেকে এই যে জনসাধারণ, ধরেন 15 জন 20 জন খেলবে, তাদের খেলা দেখার জন্য 230 জন মানুষ কি খেলাটা দেখার জন্য আসবে। তাদের কাছ থেকে আমি 5 টাকা 10 টাকা করে যদি টিকিট নেই, হ্যাঁ, তো এইটা আমার ইনকাম হচ্ছে। আবার যারা খেলতেছে তাদের কাছ থেকে আমি চাঁদা তুলতেছি, এই খেলার আয়োজন করার জন্য জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলতেছি, এটা একটা ইনকাম। সো এই ইনকাম। এরপরে হচ্ছে রিসিভস ফর অ্যাডভার্টাইজমেন্ট ইন ম্যাগাজিনস। আচ্ছা, ম্যাগাজিনে আমি একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, তার বিনিময়ে ইনকাম করলাম। ইনকাম ফ্রম রিফ্রেশমেন্ট, তার মানে নতুন করে কিছু একটা শুরু করার জন্য আমি ইনকাম করতেছি। সেল অফ গ্রাস, নিউজ পেপার, ম্যাগাজিন। আচ্ছা, গ্রাস বলতে এখানে আহ, ঘাস, যেটা সেটাই বোঝানো হয়েছে। ঘাস বিক্রি করে, অনেক জায়গায় দেখবেন অনেক লতা পাতা গাছ, হ্যাঁ, বড় বড় গাছ, এগুলো হয়। তো এগুলো ওরা কেটে আবার নতুন করে গাছ লাগায়। এই যে গাছগুলো কাটলো, এগুলো কি করবে, সেল করবে, হ্যাঁ। নিউজ পেপার বিক্রি করবে, ম্যাগাজিন বিক্রি করবে। ওকে। ইন্টারেস্ট অন গভট প্রমিসরি নোটস, মানে এক কথা বলতে গেলে সরকারি যে নোট আছে, সেই নোটের উপর থেকে ওরা যদি সুদ পায়, সেটা হচ্ছে ওদের জন্য ইনকাম। আচ্ছা। আচ্ছা, সাবস্ক্রিপশন ইনকাম ফ্রম গভট পার্টি, তারপরে সেল অফ ব্যাটস বল, ডোনেশন, লেগেসিস, লাইফ মেম্বারশিপ ফিস। এগুলো হচ্ছে আমাদের ইনকামের মধ্যে যাবে। কি কি? ডোনেশন, যে কোনো জায়গা থেকে ডোনেশন হইতে পারে। লেগেসিস, লেগেসিস বলতে আমি কি বুঝাইতে পারি, আম, এ জায়গায় অ্যাকচুয়ালি মাথায় আসতেছে না আপাতত, যখন পাবো তখন আমি বলে দিব। লাইফ মেম্বারশিপ ফিস মানে সারা জীবনের জন্য আপনি এই সংস্থার সদস্য,
হ্যাঁ, এরকম একটা গ্যারান্টি দিয়ে দিলাম, মাগনা মাগনা না, সে আমাকে একটা ফি দিবে। তারপরে আমি তাকে কি করব, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিব যে আপনি সারা জীবনের জন্য এই সংস্থার সদস্য। ঠিক সেরকম অ্যাজ ডিরেক্টেড। আচ্ছা, সেল অফ টিকেট অফ ড্রামা, ড্রামার টিকিট বিক্রি করে। ইন্টারেস্ট অন গভট সিকিউরিটি, মনে করেন সরকারি একটা সিকিউরিটি, সেটার উপরে সুদ পাইছি, মানে বিক্রি করে দিলাম, আমি সুদ পাইছি। আবার ওটার কারো কাছে আমি নিয়ে বিনিয়োগ করে দিলাম, সেটার বিনিময়ে সুদ পাইছি। ওকে। সেল অফ ওল্ড নিউজ পেপার, ইন্টারেস্ট অন ডিপোজিট। আচ্ছা, এই যে নামগুলো পাইলাম, এই কাজগুলো করার পর এই পাশ থেকে আমরা এই পাশটা কি করব, বিয়োগ করব। হ্যাঁ, করে এখানে আমাদের টোটাল যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের মোট কথা এই টোটাল ইনকামটাকে আমরা বের করব এবং টোটাল এক্সপেন্ডিচারকে বের করব। করলেই এইটারই মানে কোনো বিয়োগ আর করা লাগবে না, এইটাকেই আমরা নাম দিয়ে দিব টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্ডিচার, অথবা এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। ঠিক আছে, এখানে যোগ বিয়োগের একটা কাজ আছে, সেটা আমি অঙ্কের মধ্যে গিয়ে আপনাদের দেখায় দিব, এই জায়গায় আমি আলোচনা করতেছি না। ওকে। আচ্ছা, এরপর আছে ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটটা আজকে আমি আর আলোচনা করব না, কারণ ব্যালেন্স শিট সম্পর্কে আমাদের সবারই একটা জ্ঞান আছে। জাস্ট আমি অঙ্কের মাধ্যমে দেখায় দিব এই রুলসটা, ব্যালেন্স শিটের এই রুলসটা আপনারা নিজেরা পড়ে নেবেন। ওকে, ব্যালেন্স শিট চলে গেল। আচ্ছা, এইখানে কিছু রুলস দেওয়া আছে, নেসেসারি কিছু রুলস দেওয়া আছে। আমি বলবো সবাই রুলস গুলো একটু মুখস্থ করে নিতে পারেন কিনা চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাদের হয়তো ফিউচারে লাগতে পারে। ওকে, ফিউচারে লাগতে পারে, তো এই কারণে একটু আমরা মুখস্থ করে নিব। আচ্ছা,